বাংলাদেশ যাতে চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য না হতে পারে খেয়াল রাখতে বললেন তারেক রহমান। সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বিভিন্ন দেশে মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি অপসারণ, নির্বাচনের সাথে এর সম্পর্ক নেই, ভোট হবে ফেব্রুয়ারিতেই বলেছেন উপদেষ্টা রিজওয়ানা। রাজনৈতিক দলগুলোর হাতে জুলাই সনদের খসড়া, কিছু অসামঞ্জস্য দেখছে বিএনপি, নির্বাচনের আগেই সনদের আইনি ভিত্তি চায় জামাত। জুলাইয়ে এডিপি বাস্তবায়ন 1% কম, ভালো লক্ষণ হিসেবে দেখছে না সরকার। অজুহাত না দিয়ে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধান উপদেষ্টার। অক্টোবরের মধ্যে শেষ হবে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অগাস্ট হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। এ পর্যন্ত সাক্ষ্য দিলেন মোট 9 জন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই দেশ যাতে কোনোদিন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, রাজনৈতিকভাবে সকলের আদর্শিক অবস্থান এক না হলেও দেশের সার্বভৌমত্বের প্রতি অবিচল আস্থা প্রকাশের জায়গায় সকলেই এক। মত প্রকাশ, লেখার স্বাধীনতা ও সমালোচনার অধিকার প্রতিষ্ঠা করতে হলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তারেক রহমান। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে কবিদের নিয়ে আমরা ভার্চুয়ালি শুনবো ও বলবো শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। লন্ডন থেকে এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, কবি সাহিত্যিকদের কাছে মানব সভ্যতা বিভিন্নভাবে ঋণী। মানুষের অব্যক্ত কথাগুলো তুলে ধরেন তারা। স্বাধীনতা সংগ্রাম থেকে আজ পর্যন্ত দেশের সকল ক্রান্তি লগ্নে কবি সাহিত্যিকরাই জনগণকে উদ্দীপ্ত করেছেন। স্বাধীনতার পর থেকে দেশের সকল ক্রান্তি লগ্নে কবি সাহিত্যিকরাই আমাদের সচেতন করেছেন। রাজনৈতিক নেতৃত্বকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বকে উদ্দীপ্ত করেছেন, উদ্বুদ্ধ করেছেন প্রতিবাদী হতে। আজকের এই শ্রাবণ দিনে যে বিশ্বাস আর প্রত্যয়ের কথা বহু বক্তা এখানে যারা বক্তব্য রেখেছেন, কথা ঐক্যবদ্ধভাবে উচ্চারণ করেছেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের আদর্শিক অবস্থানও আমি মনে করি ঠিক এবং এক এবং অভিন্ন। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনঃজাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন। বিশেষভাবে একটি বিষয় বোধহয় এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন, আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সভায় অনেকেই তাদের ভিন্ন বিশ্বাস আদর্শের কথা বলেছেন, কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো বিরোধ নেই। আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে, পলিটিক্যাল আইডিওলজি এক নাও হতে পারে, কিন্তু এটি কিন্তু কোনো সমস্যার বিষয় না। এটিকে ভিন্নভাবে হয়তো কেউ বলেছেন এখানে কোনো বক্তা, বাট খুব সংক্ষেপে যদি বলতে হয়, এটি কোনো সমস্যা না। এটিকে কেউ দয়া করে সমস্যা হিসাবে দেখবেন না। বিষয় হচ্ছে যে এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সকলে এক। এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের বক্তব্যে যারা আপনারা লেখার স্বাধীনতার কথা বলেছেন, মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছেন, আপনার মত পার্থক্য তুলে ধরার কথা বলেছেন, সমালোচনার কথা বলেছেন, আমরা সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি যদি আমরা একটি অ্যাকাউন্টেবল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হই, এবং সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল শহীদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে আজ। এই দেশের একজন কৃতজ্ঞ সন্তান হিসাবে আজ
এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের আমাদের সকলের কণ্ঠে ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হোক। সবাই বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কবিদের পক্ষ থেকে যেসব দাবি উত্থাপন করা হয়েছে তার অনেক কিছুরই উল্লেখ আছে বিএনপির 31 দফায়। আপনারা লিখেছেন ইতিমধ্যে সেগুলো আমাদের পক্ষ থেকে পূরণ হয়ে গেছে, বাকিগুলো হচ্ছে যে রাষ্ট্রীয় পর্যায়ে আসলে সেটা আইনি এবং সাংবিধানিক ভিত্তি দেয়া। আপনারা সকাল সন্ধ্যা নতুন জমানা নতুন সকাল পয়দা করবেন। আপনারা বলে যে গোলসে কালাম পয়দা কর, বলে না যে আপনারা ফুলকে আপনার সাথে কথা বলতে বাধ্য করবেন, সেরকম কবি হবেন। আপনাদের ফুলের সৌরভ সারা দেশে ছড়িয়ে পড়বে। আপনারা এখনো আগুনের কথা বলেন কেন? আগুনের চাপটা তো শেষ 5 আগস্ট। এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ, গণতন্ত্রের সৌরভ, মানুষের অধিকারের সৌরভ। ফ্যাসিবাদের পতনের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয় মতবিনিময় সভা থেকে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েন করতে সরকারকে অনুরোধ করবে নির্বাচন কমিশন, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে রোববার নির্বাচন কমিশনে যান বিএনপির 2 সদস্যের একটি প্রতিনিধি দল। কমিশনারদের সাথে আলোচনার পর সাংবাদিকদের এই তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের দুর্বলতা প্রকাশ পেয়েছে, তবে দ্রুতই পুলিশ নিজের ভূমিকায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, যেসব প্রবাসীর এনআইডি ও ই পাসপোর্ট আছে তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবে বলে বিএনপিকে জানিয়েছে নির্বাচন কমিশন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা আরও জানান, কারো আবদার বা দাবির ভিত্তিতে না ভোটের বিধান ফিরিয়ে আনেনি কমিশন। কমিশন থেকে যেটা বলা হলো যে নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় তারা আরও বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলির জন্য কোস্টগার্ড এবং নেভি তারা যাতে দায়িত্ব পালন করে সেই ব্যাপারে তারা চেষ্টা করবেন, তারা অনুরোধ করবেন সরকারকে। এবং আমরা জানি যে নির্বাচন কমিশন কোনো অনুরোধ করলে সরকারকে সেটা রাখতে হয় নির্বাচনকালীন সময়ে। কাজে ওই বিষয়েও আর খুব বেশি দুশ্চিন্তার কোনো কারণ দেখছে না। ছিলেন মোট 6 জন। বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। 5 আগস্টের পরই বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি সরানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতাবাসগুলোকে ভিন্ন ভিন্নভাবে ফোন করে বিশেষ এই নির্দেশনা দেওয়া হয়। একাধিক দূতাবাস সূত্র জানায়, বিদেশে নিযুক্ত দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে এতদিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি টানানো ছিল। সেই ছবি তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ছবি সরানোর বিষয়টি তদারকি করতে অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিদেশের মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেটে পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানান তিনি। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ এবং সিলেটে সাদা পাথর লুটের বিষয় নিয়ে রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের বক্তব্যের ব্যাখ্যা দেয়া সরকারের কাজ নয়, নির্বাচন ঘোষিত সময়ে হবে বলেও সাফ জানিয়ে দেন তিনি। যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে। সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো, যেটা আমি আপনার মতন পত্রিকায় পরিচ্ছন্ন বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই, সেটা একটা কমন সেন্সের ব্যাপার। প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন। এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে, এটাই হচ্ছে সরকারের অবস্থান। এখনো পর্যন্ত
নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সাদা পাথর লুটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সাদা খনিজ পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ বা নিরাপত্তা ছিল, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। পাথর লুটপাট যাতে বন্ধ হয় সেজন্যই তো ফিল্ডে গিয়েছিলাম। ফিল্ডে যাওয়ার একমাত্র কারণ ছিল যে যারা লুটপাট করে তাদেরকে একটা বার্তা দেওয়া যে আমরা এটা করেছি। আপনি আমাকে বলেন তো, আপনি গত 10-20 বছরে পাথর লুটের বিরুদ্ধে কোন মন্ত্রীকে স্পটে যেতে দেখেছেন? একটা উদাহরণ আমাকে দেন। আচ্ছা, কোন মন্ত্রীদেরকে আক্রান্ত হতে দেখেছেন? একটা উদাহরণ আমাকে দেন। তার মানে এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে। এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব কিনা দ্রুতই দেখতে হবে। রিজওয়ান হাসান জানান, আগামী জানুয়ারি থেকে চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হচ্ছে। নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখাই প্রকল্পের বড় লক্ষ্য বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা। কত টাকা আসবে? রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। মতামতের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের সমন্বিত খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। খসড়ায় বলা হয়েছে, বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেক্ষেত্রে এই সনদের সুপারিশ প্রাধান্য পাবে। সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃক সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। শনিবার দলগুলোর কাছে জাতীয় সনদের খসড়া পাঠানো হয়, তবে সনদ বাস্তবায়ন পদ্ধতির কথা না বলা হলেও এতে রয়েছে সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে দলগুলোর সাথে আলোচনার পরিকল্পনা রয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের। জাতীয় সনদকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। 3 ভাগের সনদের প্রথম অংশে আছে সনদের পটভূমি, দ্বিতীয় অংশে আছে 6টি সংস্কার কমিশনের যেসব প্রস্তাবে ঐকমত্য সিদ্ধান্ত হয়েছে এমন 84টি প্রস্তাব। তৃতীয় অংশে আছে সনদ বাস্তবায়নের 8 দফা অঙ্গীকারনামা। জাতীয় সনদের খসড়ায় ভাষাগত বা শব্দগত ত্রুটি নিয়ে কোনো পরামর্শ থাকলে দলগুলো আগামী 2-1 দিনের মধ্যে তা কমিশনকে জানাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে, পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি। রোববার গণমাধ্যমে এই তথ্য জানান তিনি। বলেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী বুধবারের মধ্যে মতামত জানাবে বিএনপি। গতকালকে সন্ধ্যার সময় আমরা জুলাই জাতীয় সনদের খসড়া পেয়েছি সন্ধ্যার দিকে। আমরা এর উপরে একটু দেখে পর্যালোচনা করে আলাপ করে আমাদের মতামতটা নির্ধারিত সময়ের ভিতরে জানিয়ে দেব। আপাতত দেখে যেটুকু মনে হয়েছে কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, আর কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি। তবে এগুলো আমরা আমাদের মতামতে উল্লেখ করে তাদেরকে জানিয়ে দেব। ওনারা 20 তারিখের মধ্যে পাঠাতে বলেছেন, আমরা এর ভিতরে আশা করি পাঠাতে পারব। জুলাই সনদকে আইনি ভিত্তি না দিয়ে যদি বিদ্যমান কাঠামোতেই আগামী নির্বাচন হয় তাহলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে, এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সেই অনুসারে নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে এই আহ্বান জানিয়ে জামাত সেক্রেটারি বলেন, যদি সরকারের আরও কোনো পাল্টা যুক্তি থাকে সর্বদলীয়ভাবে দেশের সেরা বরেণ্য আইনজ্ঞদের নিয়ে একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করতে হবে। সেখানে প্রত্যেকটি দল তাদের যুক্তি পেশ করবে। জামাত ইসলামের উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন পরবর্তী আলোচনায় একথা বলেন তিনি। যদি আপনাদের আরো কোনো পাল্টা যুক্তি থাকে সর্বদলীয়ভাবে দেশের সেরা বরেণ্য আইনজ্ঞদেরকে নিয়ে আপনারা একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করুন। সেখানে যুক্তি পেশ হোক, সারা দুনিয়াতে লাইভ টেলিকাস্ট হোক, দেশ এবং বিদেশ দেখুক যে আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে, আরেকটা ফাঁসিবাদের জন্ম হবে। দুনিয়ার মানুষকে সাক্ষী রেখে আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূসকে আমি এই আহ্বান জানাই। জুলাই উন্নয়ন বাজেট বা এডিপি বাস্তবায়ন 1% কম। এটাকে ভালো লক্ষণ হিসেবে দেখছে না সরকার।
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, গেল বছর এডিপি বাস্তবায়ন এ সময়ের চেয়েও গতিশীল ছিল। অজুহাত না দিয়ে সরকারের নেয়া প্রকল্প বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের অনুমতি সাপেক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অনুমোদন দিয়েছে একনেক। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। এতে ৬,৫০৬ কোটি টাকার 10টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। নতুন 5টি প্রকল্পের মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নির্মাণে বরাদ্দ দেয়া হয়েছে 519 কোটি টাকা। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, একনেক প্রকল্পটি অনুমোদন দিলেও তা বাস্তবায়নে পরিবেশ ছাড়পত্র নিতে হবে। জমি বরাদ্দ দেওয়ার সময় যেই শর্তগুলো দেওয়া হয়েছিল সেগুলো পালন করতে হবে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে। উপদেষ্টা জানান, রাজধানীর বুকে আরও 2টি মেট্রো রেল নির্মাণের কাজ পাইপলাইনে। ঋণের চুক্তি ও ঠিকাদার চূড়ান্ত থাকায় অন্তর্বর্তী সরকার এ বিষয়ে এখন কিছুই করতে পারছে না। আমাদের অবস্থান তো এখানে কিছুটা দুর্বল, কারণ যেখানে চুক্তি হয়ে আছে এবং যেখানে আমাদের এই মুহূর্তে তো আমাদের জোর করে কিছু করার নেই, আর প্রকল্পগুলো শুরু হয়ে গেছে। পরিকল্পনা উপদেষ্টা জানান, নির্বাচিত সরকার আসার আগে জানুয়ারিতে একটি সংশোধিত বাজেট দেওয়ার ইচ্ছে আছে তাদের। উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের নির্দেশনাও দেন তিনি। জুলাইয়ের বাস্তবায়ন হার দেখলাম, এটা তো 1% কম। এটা গত বছরের থেকেও কম। এটা ভালো লক্ষণ না, কারণ আমরা আশা করছি যে গত বছর তো অনেক কারণে প্রকল্প বাস্তবায়নে, এডিবি বাস্তবায়নে প্রথমত দেরি হয়েছে। বাস্তবায়নের যতটুকু লক্ষ্যমাত্রা ছিল তার থেকে অনেক কম আসলে বাস্তবায়িত হয়েছে। এই বছর তো আরও গতিশীল হওয়ার কথা। এখন সেই আগের গত বছরের অজুহাত তো এবছর দেওয়া চলবে না। এছাড়াও ঢাকা ওয়াসা সহ বেশ কয়েকটি প্রকল্প বারবার সংশোধনে অসন্তোষ জানানো হয় একনেকে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর ধানমন্ডি 32 নম্বর থেকে আটক রিকশা চালক আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে সন্দেহভাজন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশুনু মারমার কাছে ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তী সরকার। রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ওসি কৈশুনু মারমার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশকে। দায়ের করা মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত সম্পন্ন করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত CRPCর 173 ধারা মোতাবেক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আজ 4 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছে। এ নিয়ে মোট 9 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে সাক্ষ্য গ্রহণ। অক্টোবরের প্রথম সপ্তাহে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণের সময় মামলার আসামি ও রাজ সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন হাজির ছিলেন। 4 সাক্ষীর মধ্যে 2 জন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত, 1 জন নিহতের মা, আর অপরজন জব্দ তালিকা করার সময় প্রত্যক্ষ সাক্ষী। শেখ হাসিনা ও কামালের পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন সাক্ষীদের জেরা করেন। এই মামলার প্রমাণের জন্য যতগুলো সাক্ষী দরকার ততগুলো সাক্ষী উপস্থাপন করব। আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। আমরা আশা করছি যে ম্যাটেরিয়াল উইটনেস আয়োর বাদে অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব।
দেশের অর্থনীতির আকার বিবেচনায় প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্যাংক থাকায় ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা দেখা দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে হাসিনা সরকারের সময় দলীয় বিবেচনায় ব্যাংকের অনুমতি ও ঋণ বিতরণ, একই সঙ্গে দরকারের অতিরিক্ত কর্মী নিয়োগ ব্যাংক খাত আর বহন করতে পারছে না। এ কারণে চাকরি চলে যাওয়া কিংবা সময় মতো পদোন্নতি না হওয়ার ইস্যুতে ব্যাংক কর্মকর্তাদের আন্দোলন অনেকটাই নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। হাসিনা সরকারের পতনের পর প্রথম কার্যদিবসে ইসলামী ব্যাংকে বিক্ষোভ শুরু হয়। এরপর থেকে ব্যাংকগুলোতে প্রায় এ ধরনের ঘটনা ঘটছে। বৈষম্যের শিকার বিভিন্ন সংগঠন ও দলের ব্যানারে এই আন্দোলনগুলো এখনো চলমান। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ব্যাংক খাতে মোট কর্মী রয়েছেন 2 লাখের উপর। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানা বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মীর সংখ্যা 50,000-এর মতো। বেসরকারি ব্যাংকগুলোতে সেই সংখ্যা প্রায় 3 গুণ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর রাষ্ট্রায়ত্ত প্রধান 4 ব্যাংকে প্রায় 10,000 কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে 7,215 জনই পদোন্নতি পেয়েছেন পদ ছাড়াই। এই সময়কালে যে বিপুল পরিমাণ লোকবল নিয়োগ হয়েছে তাদের ক্ষেত্রে ভবিষ্যৎ কি দাঁড়াবে এবং তাদের ক্ষেত্রে যে একটা সামাজিক চাপ রয়েছে সেই জায়গাটিকে আসলে কিভাবে অ্যাডজাস্ট করা হবে। আমার মনে হয় যে সেই জায়গাটির ক্ষেত্রে এই যে সামাজিক চাপ, যে কর্মকর্তা কর্মচারীদের চাকরি হারানোর ভয় অথবা প্রমোশনের আটকে থাকা অথবা ইনক্রিমেন্ট না হওয়ার মতো বিভিন্ন ধরনের যে সামাজিক চাপগুলো রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে আলাদাভাবে ব্যাংকগুলোর সাথে মিলে একটি কমিটি গঠন করে এই সমস্ত সমস্যাগুলো সুরাহা করা। ইস্যু হলো যে এটা প্রপার ওয়েতে যদি হয়ে থাকে 110 জনের যদি প্রমোশনের মানে ক্যান্ডিডেট থাকে, সেখানে 50 জন হইতেই পারে। এটা ব্যাংকের অ্যাকোমোডেশনের ব্যাপার আছে, ব্যাংকের ক্যাপাসিটির ব্যাপার আছে, নিডের ব্যাপার আছে। যদি এত লোক ওই পোস্টে এত লোক না থাকে তাহলে তো কম হইতেই পারে। আর্থিক কাঠামো ভেঙে পড়ায় ব্যাংকগুলো বিশৃঙ্খলা আরো প্রকট হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। দেখুন, বিগত সরকারের সময়কালে ব্যাংকিং খাতে প্রয়োজনাতিরিক্ত যেভাবে ব্যাংক লাইসেন্স দেওয়া হয়েছে এবং তার ফলে ব্যাংকিং খাত অপ্রত্যাশিতভাবে যেভাবে ফুলে ফেপে উঠেছিল, সেটা আসলে বাংলাদেশের সামগ্রিক যে বিনিয়োগ চাহিদা তার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এবং এর ফলে যেটা হয়েছে, ব্যাংকিং খাতে কৃত্রিমভাবে এক ধরনের প্রবৃদ্ধি হয়েছে, কৃত্রিমভাবে চাহিদা তৈরি হয়েছে এবং অনেকটা কৃত্রিমভাবে এখানে লোকবল নিয়োগ হয়েছে। এই ব্যাংকিং সেক্টরে চাকরি যাবে আসবে সেটা হবে, বাট ঢালাওভাবে যদি একটা লোকের মানে হিউজ লোকের চাকরি চলে যায়, তখন তো এটাকে ব্যাংকিংয়ের মিসম্যানেজমেন্টের কারণেই হয়ে থাকে। আর ব্যাংকিংয়ের মিসম্যানেজমেন্ট শুধু ব্যাংকের ভিতর থেকেই হয় না, এটা বাইরে থেকেও হয়েছে। কারণ প্রত্যেকটা ব্যাংকেরই রেগুলেটরি বডি আছে, তারা কিভাবে ব্যাংকগুলো ম্যানেজ করতেছে, বিকজ ডে টু ডে তারাই কন্ট্রোল করে। এরই মধ্যে গভর্নর জানিয়েছেন শীঘ্রই ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হচ্ছে। গোলাম ময়নুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, রাজনৈতিক দলগুলোর সচেতন সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনে যতটা সম্ভব নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা যায়। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে মঈন খান বলেন, আইন করে সবকিছু সম্ভব হয় না। রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া স্থায়ীভাবে কোনো বড় সিদ্ধান্ত বাস্তবায়ন হয় না বলেও মনে করেন তিনি। বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে মাসের পর মাস আলোচনায় সমস্যা সমাধান হবে না। সামাজিকভাবে পরিবর্তন, মানসিকতার পরিবর্তন না হলে মিটিং আলোচনা করে কোনো লাভ হবে না। সেমিনারে রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে মনোনয়নের সময় দলগুলোকে এই বিষয়ে অগ্রাধিকার দিতে হবে। আমাদের সব রাজনৈতিক দলগুলোর একটা সচেতন সিদ্ধান্ত নিতে হবে। আমি এটা বিশ্বাস করি যে আমরা যত বেশি সংখ্যক নারী প্রার্থী দিতে পারি, আমার মনে হয় সেই সিদ্ধান্ত নিতে হবে। দেখুন, আইন করেও কিন্তু সমাধান হয় না। একটা আইন করা হয়েছিল, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার আমাদের যেটা, বা আরপিও যেটা বলা হয়। আরপিওতে বলা হয়েছিল যে 2020 সালের মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দলের অন্তত শতকরা 30% যে অফিস বেয়ারার তার নারী হতে হবে। কোনো রাজনৈতিক দল এটা করেনি, সরকারি দলের ছিল যেটা আওয়ামী লীগ। রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে পাবেন বলে আশাবাদী অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, 25 আগস্ট রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপে অংশ নেবে একাধিক মিশন দূতাবাস। রোহিঙ্গাদের সমস্যাগুলো আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থাপন করা হবে।
সম্মেলনে যারা অংশগ্রহণ করবেন সেখান থেকে আপনারা দেখতে পাবেন এবং আমরা যে বার্তাটা নিয়ে যাব রোহিঙ্গারা যে এই সম্মেলনের মাধ্যমে যে বার্তাটা পাঠাবেন সেটা ওই আগামী সেপ্টেম্বরে ইউএন কনফারেন্সের একটা বড় উপাদান। আন্তর্জাতিক সম্প্রদায়কে একটা কথা সবসময় বলি যে গত 8 বছরে আমরা 5 বিলিয়নের ওপর খরচ করেছি আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ওপরে। এরা আসবার আগে কয় টাকা খরচ হয়েছে? 1 পয়সা। তো তাদের যে ভয়েস সেটা যাতে প্রকৃতভাবে সেখানটাতে যায়, এই স্টেক হোল্ডার কনফারেন্সের প্রধান বিষয়টাই। বিগত সময়ে দেশের সংস্কৃতি একদিকে হেলে পড়েছিল এবং ফ্যাসিস্ট সরকার নানা কায়দায় সংস্কৃতির অঙ্গনকে কলুষিত করেছিল বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে রাজধানীর রামপুরায় বিটিভি স্টুডিওতে বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ির পুনরায় যাত্রা শুরু ও প্রতিযোগিতায় আগ্রহী প্রার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। নতুন কুড়ির এবারের আসর সংস্কৃতির নানা স্তরে ভূমিকা রাখবে বলে আশা করে তথ্য উপদেষ্টা বলেন, বিগত সরকারের নগ্ন হস্তক্ষেপে অনেক পিছিয়েছে এই অঙ্গন। গত 15 বছর 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে এক ধরনের কালচারাল যে ইস্টাবলিশমেন্ট, কালচারাল যে সিস্টেম, এটা একদিকে হেলে পড়েছিল এবং পুরো সরকারি ব্যবস্থাপনায় আসলে এক ধরনের ক্লায়েন্ট প্যাট্রন রিলেশন তৈরি করা হয়েছিল কালচারাল অ্যাক্টিভিস্টদের সাথে, কর্মীদের সাথে, নায়ক গায়ক অভিনেত্রীদের সাথে। আমরা মনে করতেছি যে নতুন প্রজন্মের যারা আসবেন তারা দলের ঊর্ধ্বে গিয়ে এবং দলীয় মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে তারা দেশকে, দেশের মানুষকে রিপ্রেজেন্ট করবেন। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের 8 দাবি সম্বলিত স্মারকলিপি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন নিহত ও আহত পরিবারের অভিভাবকরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যাচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ করে তার জবাব চেয়ে দুপুরে স্মারকলিপি দিতে গিয়ে তারা এই তথ্য জানান। তাদের দাবি 72 ঘণ্টা পেরিয়ে গেলেও 2 শিক্ষককে অপসারণ করা হয়নি। স্কুলের যাতে কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে আবেদন জানানো হয়েছে। কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগও তোলেন অভিভাবকরা। বলেন, দুর্ঘটনা নিয়ে অনেক মিথ্যাচারও করছে স্কুল কর্তৃপক্ষ। এর আগে স্মারকলিপি দেয়া নিয়ে অভিভাবকদের সঙ্গে মাইলস্টোন কর্তৃপক্ষের কথা কাটাকাটি হয়। প্রায় 1 ঘণ্টারও বেশি অপেক্ষা করেও তারা স্মারকলিপি দিতে পারেননি। 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কেন 2 জন শিক্ষককে এখনো অপসারণ করা হয়নি? একজন শিক্ষক কেন আমাদের বাচ্চাদের বাপের গায়ে হাত তুললো, কেন তাকে অপসারণ করা হবে না? জবাব চাই। আমার কাছে সে এই ওয়ার্ল্ড সাবজেক্টে ফেল করাইয়া 15 দিনের ব্যবধানে অর্থ দাবি করছিল, আমি দিতে রাজি হই নাই বিদায় আমার ছেলেকে অন্য স্কুল থেকে পরীক্ষা দিয়ে এবার সে এসএসসি পাস করছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, 1 বছরে বিচার বিভাগের অনেক প্রাপ্তি রয়েছে, নিজের গতিতে এগিয়ে যাচ্ছে জুডিশিয়ারি। দুপুরে সিলেটের একটি অভিজাত হোটেলে এক সেমিনার শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, জুডিশিয়াল পদায়ন ও গঠন বিধিমালা প্রথমবারের মতো বিশাল ক্ষমতা দিয়েছে। বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার কার্যক্রম অনেক দূরে গিয়েছে। বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনার টিমের সঙ্গে এই বিষয়ে কাজ করছেন বলে জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, জুলাই মাসে বিডা, ইউএনডিপি, ইইউ মিলে সুপ্রিম কোর্টের সঙ্গে একটি ডায়ালগ হয়েছে। সেখানে অনেক অগ্রগতি পাওয়া গেছে, বিশেষ করে আইনজীবী ও ব্যবসায়ীদের কাছ থেকে। ফাইনাল ড্রাফট সরকারের কাছে অবশ্যই জমা দেবেন এবং সরকারই এটা বাস্তবায়ন করবে বলেও মন্তব্য করেন তিনি। সেমিনারে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও বক্তব্য রাখেন। দেশের আরো কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়ন উপলক্ষে জনসভা হয়েছে ফরিদপুরে। সদরপুরের ঢেউখালী ইউনিয়নের বাবুরচরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামোর 31 দফা প্রচারে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল। রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের আতলাপুর বাজার এলাকায় এই গণসংযোগ করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দীপু, রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আব্দুল্লাহ সহ দলের অনেক নেতাকর্মী।
জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধে চট্টগ্রামে গণসংযোগ করেছে মিরসরাই উপজেলা বিএনপি। এতে অংশ নেন মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ও জোরারগঞ্জ ইউনিয়নের বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি ছিলেন জেটেব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম। সন্ত্রাসের বিরুদ্ধে জনপ্রতিরোধ সৃষ্টি ও ৩১ দফার আলোকে সাম্য, ঐক্য ও সমৃদ্ধ মিরসরাই গঠনের কথা বলেন বক্তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা জেলা শাখার সহ সভাপতি আলহাজ নাহিদুজ্জামান নিশাদের বিরুদ্ধে আমার দেশ পত্রিকায় প্রকাশিত খবরের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এর আয়োজন করে ফুলছড়ি শাহঘাটা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। গ্রাহকের ডিজিটাল লেনদেনে আরও স্বাচ্ছন্দ্য ও সক্ষমতা বাড়াতে ট্রাস্ট ব্যাংক ও বিকাশ যৌথভাবে আরও নতুন সেবা প্রদানের লক্ষ্যে চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় বিকাশ অ্যাপ থেকে ট্রাস্ট ব্যাংকে ডিপিএস খোলা, আরও সমৃদ্ধ ব্যাংক টু বিকাশ বা বিকাশ টু ব্যাংক ফান্ড ট্রান্সফার সহ নানান সেবা চালু হতে যাচ্ছে। ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদিরের উপস্থিতিতে রাজধানীর একটি হোটেলে এই চুক্তিপত্র হস্তান্তর করেন ট্রাস্ট ব্যাংকের জেনারেল সার্ভিস অ্যান্ড সিকিউরিটি ডিভিশন হেড অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মামুনুর রশিদ এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংকের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামীমউদ্দিন খান সহ ব্যাংকের শীর্ষ নির্বাহীরা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রদত্ত ১৯৭৮ সালের অধ্যাদেশ অমান্য করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সেকশন ইঞ্জিনিয়ার পদের নিয়োগ স্থগিতের প্রতিবাদে মানববন্ধন করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা। ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি গোল চত্বরে কর্মসূচি পালন করেন তারা। এ সময় মেট্রো রেল প্রকল্পে সেকশন ইঞ্জিনিয়ার পদে পরীক্ষা গ্রহণ সহ ৪ দফা দাবি জানান তারা। মানববন্ধন শেষে ডিএমটিসিএল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন ডিপ্লোমা প্রকৌশলীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ যাতে চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য না হতে পারে খেয়াল রাখতে বললেন তারেক রহমান। সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বিভিন্ন দেশে মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি অপসারণ নির্বাচনের সাথে এর সম্পর্ক নেই, ভোট হবে ফেব্রুয়ারিতেই বলেছেন উপদেষ্টা রিজওয়ানা। রাজনৈতিক দলগুলোর হাতে জুলাই সনদের খসড়া, কিছু অসামঞ্জস্য দেখছে বিএনপি, নির্বাচনের আগেই সনদের আইনি ভিত্তি চায় জামাত। জুলাইয়ে এডিপি বাস্তবায়ন ১% কম ভালো লক্ষণ হিসেবে দেখছে না সরকার, অজুহাত না দিয়ে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধান উপদেষ্টার। অক্টোবরের মধ্যে শেষ হবে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অগাস্ট হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ, এ পর্যন্ত সাক্ষ্য দিলেন মোট 9 জন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।